আপনারা দেখছেন মিল্লি বাংলা, আমি মিজানুর হক রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমরা উপস্থিত হয়েছি ভাঙড় থেকে একেবারে ভোজেরহাটে পীরজাদা নওশাদ সিদ্দিকী আল কোরাইশি ভাইজানের নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকে কৃষি বিলের বিরুদ্ধে যেরকমভাবে মোদী সরকার ফ্যাসিস্ট সরকার যা চলছে দিল্লিতে, দিল্লির রাজধানী কাঁপছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবাংলায় তার রেস কোনো রকমে কমতি নেই। আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গের সফরে রয়েছেন, তা সত্ত্বেও এত বড় আন্দোলন কঠিন ঠান্ডায় দিল্লিতে 12 থেকে 13 জন কৃষি ইতিমধ্যে তারা মরে গিয়েছে, তা সত্ত্বেও কোনো হেলদোল দেখা যায়নি এই বিজেপি ফ্যাসিস্ট সরকারের। তো আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ভাঙড়ের জমিনে, যে ভাঙড়ের জমিন পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরাইশি ভাইজানের যে এখন ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তার সেই জনপ্রিয়তার শীর্ষে তিনি খুব শিগগিরই রাজনৈতিক ডাক দেবেন, তার পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এত প্রচুর প্রায় লক্ষাধিক মানুষ তার কিন্তু নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে সেই র্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড়পুকুর থেকে ভোজেরহাটে যাচ্ছে। প্রচুর আমাদের ক্যামেরাম্যানকে বলবো, প্রচুর লোক কিন্তু রয়েছে, তারা ময়দানে পা নেমেছে, রাস্তায় তারা পা নামিয়েছে। পীরজাদা নওশাদ সিদ্দিকী রয়েছেন, মিন্টু শিকারী সহ ভাঙড়ের স্থানীয় নেতৃত্ববৃন্দ। ভাইজান, আপনি বক্তব্যের মধ্যে বললেন যে ভাইপো 1,80,000 বস্তা আলু লুকিয়ে রেখেছিল লকডাউনের সময়, কোথা থেকে পেলেন এই তথ্য? ভাইপো নামে যে বিখ্যাত, তাকে যে জিজ্ঞাসা করবেন আমার কথা সত্যতা, আর যদি আমি মিথ্যা কথা বলি আইনি নোটিশ পাঠাতে বলবেন। শুধু ভাইপো নয়, এখানে অনেকে আছে, একজন 15 লক্ষ বস্তা আলু স্টোরেজ করে রেখেছিল, সেই জন্য দামটা যতদিন না তারা পাচ্ছিল তাদের মনের মধ্যে তারা আটকে রেখেছিল, কিন্তু ছেড়ে দিয়েছে। তো কে নয়া কৃষি বিল যেটা আসতে চলেছে সেটা সেম হবে। যে 1955 সালে একটা অ্যাক্ট ছিল, আইনের মাধ্যমে বলা ছিল যে স্টোরেজ করার জন্য একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, এর ঊর্ধ্বে করতে পারবে না। কিন্তু যে 2020 সালে যে বিলটা নিয়ে এসেছে আইনটা, সেটা কিন্তু ওটা লিমিটেশন ব্রেক আছে, কোনো আনলিমিটেড কোনো লিমিটেশন নেই, যার ফলে যারা পুঁজিপতি তারা তাদের টাকা দিয়ে মার্কেট থেকে দাম অনেক টাকায় মাল তুলে তারা স্টোরেজ করবে, এবং আমাদের সাধারণ মানুষ যারা আছে মার্কেটে ক্রাইসিস তৈরি করে তারা আবার মালটা ছাড়বে, সেটা দামে ছাড়বে। আব্বাস সিদ্দিকী বারবার বলেন যে আমরা সম্প্রীতির কথা বলি, শান্তির কথা বলি, অথচ আজকে আপনি মঞ্চে থেকে একেবারে হুমকি দিয়েছেন যে আপনার সংগঠনের ছেলেদের উপর আক্রমণ হলে পাল্টা আক্রমণ। কি এই হুমকি কোথা থেকে? শুধু আমার সংগঠনের ছেলেদের বলে নয়, আজকে মিটিংটা হয়েছে কৃষকদের স্বার্থে, ভাতের সাথে, আমাদের দেশের যারা প্রকৃত হিরো তাদের সাথে এই আন্দোলনে আসার জন্য কিছু ডিস্টার্ব হয়েছে। তো পাল্টা আক্রমণের কথা বলা হয়নি, আইনি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেখে নেব কী করতে, কারণ এতদিন বিগত দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়েছি, কিন্তু একটু ধীর গতিতে গিয়েছি। সরকারের বিরুদ্ধে দুটো সরকারের একদম কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেটা মানা করছি, রাজ্য সরকারের বিরুদ্ধে যেতে মানছি। কেন্দ্র সরকার আমাদের কৃষকদেরকে বিলটা আপনারা সবাই জানেন। রাজ্য সরকারের ব্যাপারটা বলি, রাজ্য সরকার কেন্দ্র থেকে একটা প্রকল্প আছে যার দ্বারাই সারা ভারতবর্ষে কম বেশি 12 থেকে 14 কোটি কৃষক ভাইরা উপকৃত হবে, একটা ভাতা পায়, মাসিক বাৎসরিক 6,000 টাকা করে একটা সাম্মানিক ভাতা পায়, যেটা আমাদের পশ্চিমবাংলায় 1 কোটি কৃষক ওই স্কিমের আওতায় পড়ে। কিন্তু দিদিমণি পরিকল্পিতভাবে সেই ভাতাটাকে আটকে রেখেছে। তাহলে 1 কোটি কৃষকের ভাতাটা 2 বছরে 6,000 করে 12,000 টাকা প্রতিটা 1 কোটি কৃষকের টাকা আটকে রেখেছে পরিকল্পিতভাবে। তাহলে দিদিমণি কৃষকদের স্বার্থে কোথায়, কৃষকদের পক্ষে কোথায়? তাহলে কি দিদিমণি টাকা কৃষক আন্দোলনে যাবে কেন কৃষকরা? কংগ্রেস সিপিএম বলে না, আমি কি বলেছি, যে ধর্মই হোক না কেন, যে বর্ণই হোক না কেন, যে ব্যানার, এই কৃষকদের পক্ষে কোনো ব্যানার দেখবেন না, শুধু দুটো ব্যানার ছিল, একটা তৃণমূল কংগ্রেস আর একটা হচ্ছে বিজেপি। এই দুটো ব্যানার ছাড়া যা করো ব্যানারে যাবেন, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে কৃষকদের পক্ষে আন্দোলন করে যেতে পারে। শুধু শুভেন্দু অধিকারী না, আপনি দেখতে থাকুন দিদিমণি বা দিদিমণি কবে যাবে সেটাই দেখতে থাকুন। আজকে ভাঙড়ে কৃষক বিলের বিরুদ্ধে আপনাদের যে মিছিল, প্রচুর লোক এসেছেন, কত লোক হয়েছে বলে আপনারা আশা করেন? দেখেন ভাই, এর আগে আমাকে অনেক কোশ্চেন করেছে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। আমি এই সম্বন্ধে কত লোক কোথায় ধরে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, শুধু আমি বলতে পারছি না। তবে আমি এটা জোর গলায় বলতে পারবো, যতটুকুই লোক বেরিয়েছে, যদি 5টা লোকে বেরোয় ভাঙড় বিধানসভা থেকে বেরিয়েছে, আর যদি 5,000 লোক বেরোয় সেটাও কিন্তু ভাঙড় বিধানসভা থেকে বেরিয়েছে, আর 5 লাখও যদি আজকের দিনে লোক বেরোয় সেটাও কিন্তু ভাঙড় বিধানসভা থেকে। যদিও 2,60,000 মতো কম বেশি বিধানসভায় লোক বসবাস করে, কিন্তু যেটাই বেরিয়েছে সেটা কিন্তু ভাঙড় থেকে বেরিয়েছে। আজান আগতে প্রায় তাড়াতাড়ি কোশ্চেন করলেন। ভাঙড়ে মোটামুটি আজকে যেভাবে লোক বেরিয়েছে, আপনাদের কি রাজনৈতিক পথ চলা কি এখান থেকে শুরু হয়েছে? দেখুন, আজকের দিনে নয় তো, আজ থেকে তো 2-3 মাস আগে থেকে আমাদের রাজনীতিক পথ চলা শুরু হয়েছে। তবে এটা তো যদি এটা আপনারা রাজনীতিক মনে করেন তো রাজনীতি ভাবে না, এটা কিন্তু কোনো রাজনীতিক প্রোগ্রাম নয়। যখন দল ঘোষণা হবে রাজনীতির ব্যানারে আসবো, দেখবেন
দুডবল লোক নামাবো তখন ইনশাল্লাহ। আপনার ভাই বলেছিলেন যে ডিসেম্বরে দল ঘোষণা হবে, এখনো ডিসেম্বর শেষের দিকে। 31-এ মাস যাবে মনে হচ্ছে, 31-এ মাস যাচ্ছে, তো ওই সময় দেখে দেবে। অমিত শাহ বাংলায় আছেন, কি বলবেন আপনি এই বিষয়ে, কি বার্তা দেবেন তাকে? আমি উনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে শুধু আমি আমার পক্ষ থেকে এটা বলবো, দেশের অবস্থা আজকে এতটাই শোচনীয়, বিশেষ করে রাজ্যের অবস্থা, ধর্মগুরুদেরকে পাইলট কার নিয়ে ঘুরতে হচ্ছে। মানে গণতন্ত্র বলে কিছু নেই, আইন ব্যবস্থা বলে কিছু নেই, যাতে আইন ব্যবস্থা ঠিক হয়, ঠিক থাকে, মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পায়, মানুষ তার ভোটটাকে সঠিক জায়গায় দিতে পারে, মানুষ ভালো খারাপের বিচার করার ক্ষমতা যেমন আছে, বহিঃপ্রকাশ করতে পারে, এই দিকটা এক কথা। আপনি আইন শৃঙ্খলাটার ব্যবস্থাটা আরও ভালো করে দেখার চেষ্টা করুন।